এই যে প্রথমেই যে একটা গল্প দিয়ে শুরু হয়েছে দেখতে পাচ্ছ? তো হ্যালো। জি স্যার, কিছু বললেন? হ্যাঁ, প্রথমেই একটা গল্প দিয়ে শুরু হয়েছে। এই যে অপু নামের একটা ছেলে রয়েছে, যার কথা বলা হয়েছে। তো অপু হচ্ছে তোমাদের রকমই স্কুলে পড়ে, এবং সে হচ্ছে এই যে বলেছে অপু স্কুল থেকে বাসায় এসে মায়ের মোবাইলটা হাতে নেয়, এবং তার মা তাকে বলতে থাকে যে হচ্ছে মোবাইল রেখে দিয়ে সে যাতে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেয়। কিন্তু সে আসলে তার মায়ের কথা শুনে না। সে শুয়ে শুয়ে কার্টুন দেখতে থাকে, সিনেমা এবং তার মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট দেখতে থাকে, ইত্যাদি করতে করতে সে বিশ্রামের সময় পার করে। মা তাকে অনেক বুঝিয়েছিল, অপুকে অনেক বোঝায় যে এসব করা যাবে না, কিন্তু তারপরেও সে তার মায়ের কথা শুনে না। সে বরং তার মায়ের উপরে উল্টা রাগ করে, মায়ের উপরে, যে তার মা এগুলো করতে নিষেধ করছে। এছাড়াও সে হচ্ছে পড়াশোনায়ও ক্লাসে মনোযোগ দিতে পারছে না। তার বন্ধু বান্ধবরা যখন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে, তখন সে এই গল্পতে যোগদান না করে সে হচ্ছে সামাজিক মাধ্যমে যে এই যে তার মায়ের সামাজিক মাধ্যমটা ব্যবহার করতেছে। তোমরা তো সামাজিক মাধ্যম ব্যবহার করো, তাই না? করো কি তোমরা? স্যার, হুম, বলো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার এটা 42, 42, 42 নাম্বার পেজ। তো সে হচ্ছে ক্লাসে মনোযোগ দিতে পারে না, এবং যখন তার বন্ধুরা বিভিন্ন বিষয় নিয়ে গল্পতে মেতে থাকে, তখন সে গল্পতে যোগদান করে না, বরং সে হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের দেওয়া মন্তব্যগুলো নিয়ে ভাবতে থাকে। ক্লাসে বন্ধুরা মজা করে কিছু বললেও সে রেগে যায়। কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা শিক্ষকরাও খেয়াল করছে। তো এই যে যে গল্পটা বলা হয়েছে, এই গল্পে মূলত তার যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে অপুর যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তিটা, এটাই তুলে ধরা হয়েছে। যে সে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে মানে ব্যবহারে খুবই বেশি আসক্ত। সে যখন সে বিশ্রাম নেওয়ার সময় তখনও সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, ঠিক মতো ক্লাসে মনোযোগ দিতে পারছে না, এবং বন্ধু বান্ধবদের থেকেও সে আস্তে আস্তে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আলাদা হয়ে পড়ছে। বুঝতে পেরেছো এটুকু? তো এই যে পরে বলেছে উপরের ঘটনায় অপুর আচরণে কি কি সমস্যা পরিলক্ষিত হয়েছে। এখানে আমাকে কেউ বলো তো কি কি সমস্যা হয়েছে অপুর আচরণে। হ্যালো। জি স্যার। বলো তো অপুর আচরণে কি কি সমস্যা এখানে দেখা যাচ্ছে, এই গল্পটা যে পড়লাম বা আমি তোমাদেরকে বললাম, তো বলো তো অপুর কি কি আচরণে সমস্যা দেখা যাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আচরণে। স্যার, তার মায়ের কথা শোনে না, তার মেজাজ বেশি, এবং সে তার বন্ধুদের সঙ্গে না মিশে, বরং সে এগুলো নিয়ে চিন্তা করতে থাকে, তাই না? জি এগুলোই তো স্যার। তার হয়েছে। এবং সে ক্লাসেও ঠিক মতো মনোযোগ দিচ্ছে না। তো এটা কেন হচ্ছে, তোমার কি মনে হয় এটা কি জন্য হচ্ছে? এই তার যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এটা কি জন্য হচ্ছে? স্যার, বেশি ফোন চালার কারণে। ফোন চালানো বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে, তাই না? আচ্ছা, কয়েকটা জি স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বলো তো, জানো কি? জানা উচিত। স্যার, মেসেঞ্জার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো। মেসেঞ্জার আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জারকে ওইভাবে বলা যায় না। ফেসবুক বলতে পারো। মেসেঞ্জার আসলে টেক্সট মেসেজ পাঠানোর জন্য, তো ওটাকে বলা যায়, বাট সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে মূলত ফেসবুকটাকে স্টোরেজ। বোঝানো হয়, তাই না? আরো কয়েকটা নাম বলো তো, জানো কি? ইউটিউব। হুম, বুঝলাম না। ইউটিউব। না, ইউটিউব না, ইউটিউব তো তোমার ধরো সামাজিক যোগাযোগ মাধ্যম, কি এখানে কি তুমি যোগাযোগ করতে পারো কারোর সঙ্গে? ইউটিউবে কিন্তু যোগাযোগ করা যায় না, তুমি ভিডিও দেখতে পারো ইউটিউবে। এক স্যার, তাহলে সেকেন্ড, তো ওরকম ওরকম করে বললে ফেসবুকে যোগাযোগ করা যায় না, সেটা তো মেসেঞ্জারের মাধ্যমে করতে লাগে। এক সেকেন্ড একটু দাঁড়াও, আমার মাইকে। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ, এবার বলো। তার মানে ওইভাবে যদি বলা যায় তাহলে তো ফেসবুকে যোগাযোগ করা যায় না, সেটা তো স্যার মেসেঞ্জারের মাধ্যমে টেক্সট যোগাযোগ আসলে করতে হয়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে তোমার মূলত যে বোঝা যায়, যেখানে তুমি হচ্ছে যোগাযোগ বলতে যে, দেখো ফেসবুকে কি হয়, ফেসবুকে কেউ একটা ছবি দিচ্ছে, তুমি সেই ছবিটা দেখছো, আবার তুমি ধরো কোনো একটা ছবি আপলোড করলা, সেটা দেখতে পাচ্ছে। তো এর মাধ্যমে তুমি একটা
হ্যাঁ, একভাবে বলা যায় যে হচ্ছে মানে ফেসবুকেরই তো হচ্ছে অন্তর্ভুক্ত মেসেঞ্জার না, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই সেন্সে বলা যায় আসলে যে হচ্ছে ফেসবুক এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে তুমি ফেসবুকে যে মেসেঞ্জার আছে এটা তুমি ব্যবহার করতে পারছো, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারছো, তারপর আরো আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছো, তাই না? আবার সেখানে তুমি দেখা যাচ্ছে কেউ ছবি আপলোড করছে বা কোনো একটা কিছু লিখছে, তুমি সেটা দেখতে পাচ্ছ। আবার হচ্ছে তুমি কিছু দিলেও ওনারা দেখতে পাচ্ছে, তাই না? তো এইটা গেল। তাহলে বুঝতে পেরেছো অপুর কি কি সমস্যা দেখা দিয়েছে আর তার কারণ কি? বোঝা গেছে কি যে অপুর কি কি সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে এই যে পরবর্তীতে বলেছে এই ধরনের আচরণ পরিবর্তনের কারণ কি হতে পারে। তাহলে কারণ কি, এটা তো বোঝা যাচ্ছে যে সে মোবাইলের প্রতি অসম্ভব পরিমাণে আসক্ত, সে মোবাইল খুব ব্যবহার করছে। এটা আমরা যদি এখানে লিখে দিই, মোবাইলে আসক্ত, এরকম এরকম। আচ্ছা, আমরা এটা হোয়াইট বোর্ডে লিখে দিই। তাহলে অপুর এই ধরনের সমস্যা হওয়ার কারণ কি কি? যে এক নাম্বার সে মোবাইলে আসক্ত, তাই না? দুই নাম্বার হচ্ছে সে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যাধিক পরিমাণে ব্যবহার করে। অত্যাধিক ব্যবহার, তো এগুলাই মূলত হচ্ছে অপুর আচরণ পরিবর্তন হওয়ার কারণ, তাই না? আচ্ছা, এবার যদি আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যবহার করছে সে অত্যাধিক পরিমাণে, এর ফলে কিন্তু তার মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ছে, তাই না? যে সে হচ্ছে মানসিক ভাবে একটু আলাদা হয়ে পড়ছে মানুষের থেকে। অন্য মানুষের যেরকম আচার আচরণ, তার আচার আচরণ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটাই বলছে, সময়ের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। অনেকের কাছে প্রথম প্রথম এসব নিয়ে কথা বলা অস্বস্তিকর মনে হয়। যেমন এই যে তার মা যখন, এই যে অপুর মা যখন তাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে বা মোবাইল ব্যবহার করতে না দেয়, তখন কিন্তু সেটাতে বিরক্ত বোধ করে এবং সেটা নিয়ে হচ্ছে মায়ের প্রতি হচ্ছে রাগারাগি করে, তাই না? তো এই যে এই ধরনের হচ্ছে প্রথম প্রথমে তার কাছে এগুলো অস্বস্তিকর মনে হবে, ঠিক আছে? তো এই যে এবার আমরা পরবর্তীতে যাই, এই প্রথম প্রশ্নের উত্তর আমাকে কেউ বলো তো কি হবে? আমাদের বয়সী শিক্ষার্থীদের কি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি অ্যাকাউন্ট থাকা উচিত? বলো তো কেউ, থাকা উচিত কি? অবশ্যই না। আমাদের বাসায় কোনো বড় থাকলে বড়দের ফোনে অ্যাকাউন্ট ইউজ করা উচিত। আর স্যার আমরা যদি যখন বড় হবো তাদের মতো প্রাপ্তবয়স্ক হবো, মানে 18+ হবো, তারপরে আমাদের এই অ্যাকাউন্ট গুলো খোলা উচিত। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে হচ্ছে আমরা হচ্ছে যে আমার, যেহেতু তোমরা এখন অনেক ছোট ক্লাসে পড়ো, ক্লাস 8-এ পড়ো, তো তোমাদের জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখনো অতটা উপযুক্ত না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম যে খালি খারাপ দিকই রয়েছে তা না। না, কেউ যদি এটাকে ভালো কাজে ব্যবহার করতে চায় সে কিন্তু অনেক ধরনের সুফলই পাবে এখান থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেখে থাকি। আবার আমাদের আশপাশে কি ঘটছে আমাদের সমাজে সেই সম্পর্কেও আমরা ধারণা পেতে পারি, তাই না? যেমন ধরো বিভিন্ন ধরনের খবর পত্রিকারও কিন্তু পেজ থাকে, যে ফেসবুকের কথাই যদি তুমি চিন্তা করো, ফেসবুক কিন্তু বিভিন্ন ধরনের যে আছে, কি বলে হচ্ছে খবর আছে, যেমন সময় টিভি বা এগুলোর পেজ আছে, সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের খবর দেখতে পারি। এর ফলে আমরা আমাদের আশপাশে কি ঘটছে বা দেশে কি হচ্ছে এই সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি বিদেশে বা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা বলেও কিন্তু আমরা জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শুধু খারাপ দিকই আছে তা না, ভালো দিকও আছে। তো আমরা যদি সেটা শুধু কাজে লাগাতে পারি তাহলেও কিন্তু হবে। তো শিক্ষার্থীদের, যেহেতু তোমরা অনেক ছোট, তোমাদের না খোলাটাই ভালো। তোমরা তোমাদের বাবা মায়ের যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তোমরা তোমাদের বাবা মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো এবং সেটাকে তোমরা ভালো কাজে ব্যবহার করতে পারো, তাই না? যে ভালো কাজের মাধ্যমে ব্যবহার করার মধ্যে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারো, তাই তো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর বলতে কেউ কি হওয়া উচিত? যে মা স্যার, বাবার, মোবাইল নিয়ে আমি দিনে কতটুকু সময় ব্যয় করতে পারি? স্যার এইটা আমার সঠিক জানা নাই, বাট 30 মিনিট থেকে 1 আওয়ারের মতো একদিনে। হ্যাঁ,
আসলে তুমি এটা ব্যবহার তোমার উপর নির্ভর করবে। তুমি যদি, হ্যাঁ, 30 মিনিট থেকে 1 ঘন্টা, বলা যায় যে 1 ঘন্টা থেকে 30 মিনিট এটা একটা ভালো সময়। ঠিক আছে, যে এর বেশি ব্যবহার না করাই ভালো। তোমাদের যেহেতু এখন তোমরা স্কুলে পড়ছো, তোমাদের পড়াশোনা আছে, এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের তোমাদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। তো 1 ঘন্টা সর্বোচ্চ তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু এই 1 ঘন্টাটাকে না ভালো কাজে ব্যবহার করতে হবে। ধরো তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন পড়াশোনার থাকে, যেমন তুমি বলতে পারো 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল আছে না, জানো তো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, 10 মিনিট স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের পড়াশোনা বিষয়ক পোস্ট দেয় বা বিভিন্ন ক্লাস দেয়, তো তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো দেখতে পারো। দেখলে এটা কিন্তু তোমার সময়টা বরং হচ্ছে ভালো কাজে ব্যয় হচ্ছে, এখান থেকে তুমি কিছু শিখতে পারছো, তাই না? তুমি এখান থেকে শিখতে পারছো, তুমি ভালো কাজে ব্যবহার করতে পারছো। তাহলে হচ্ছে যদি ব্যবহার করা যায় তাহলে হচ্ছে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব দিনে। আর যতটুকু সম্ভব সেটা ভালো কাজে ব্যবহার করব। কোনো বিকৃত কোনো কিছু দেখে বা হচ্ছে ফেসবুকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে বা রিলস দেখে সময় নষ্ট না করে আমরা ভালো কাজে ব্যবহার করব, বা বিভিন্ন খবর সম্পর্কে জানবো। ঠিক আছে, মা বাবার মোবাইল নিয়ে আমরা কি কি করতে পারি এটা বলো তো, এটা কি করা যায়? স্যার নিজেদের স্কুলের ক্ষেত্রে এখন তো অনলাইনে মানে কারিকুলামটাতে অনলাইনে বেশি অ্যাসাইনমেন্ট সহ থাকে, সেগুলো করতে পারি। তারপরে স্যার বিভিন্ন ধরনের খবর বা পড়াশোনা সম্পর্কে তথ্য নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মা বাবার মোবাইল নিয়ে আমরা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এই তো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ব্যবহার করি বা হচ্ছে এমনিও যদি করি, তাহলে হচ্ছে পড়াশোনা বিষয়ক বিভিন্ন তথ্যের প্রয়োজন হলে আমরা ইন্টারনেট ব্যবহার করব। ধরো তুমি একটা কিছু পড়তে গেলা, তুমি বুঝতে পারছো না, তুমি বললে যে ইউটিউবে, ইউটিউবে কিন্তু অসংখ্য পরিমাণ সোর্স আছে। আমরা সেই সোর্স গুলো ব্যবহার করতে পারি, করে হচ্ছে কোনো একটা বিষয় যদি পড়াশোনা বিষয়ে কোনো কিছু বুঝতে না পারি, সেই বিষয়গুলো দেখে আমরা পরিষ্কার হতে পারি। যে বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও পড়াশোনা বিষয়ক একই টপিকের উপর অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারি। আবার কোনো একটা কিছু ধরো পাচ্ছ না, তুমি গুগলে সেটা সার্চ করতে পারো, সার্চ করে সেটাও দেখতে পারো, তাই না? এইভাবে তুমি হচ্ছে তোমার যে পড়াশোনা বিষয়ক ইয়ার ক্ষেত্রে তুমি বাবা মায়ের মোবাইলটাকে ব্যবহার করতে পারো। এর বাইরে যদি করতে পারো, এই মোবাইল দিয়ে তুমি হচ্ছে আবার বন্ধুদের সঙ্গে, ধরো তুমি একটা সমস্যা পড়লা বা তুমি কোনো একটা অঙ্ক সমাধান করতে যে আটকে গেলা, তুমি এই বাবা মায়ের মোবাইলে তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলা, দিয়ে তাদের কাছ থেকে সেটা সমাধান নিতে পারো, তাও পারো নাকি? করতে পারবে না এটা? ইয়েস স্যার। হ্যাঁ। তো এইভাবে তুমি তোমার এই যে বাবা মায়ের মোবাইলটা একটা ভালো কাজে ব্যবহার করতে পারবে, করে তোমার মানে উপকারে আসবে এরকম কাজ করতে পারবে। এবার বলো তো 4 নাম্বারটা কি হবে? আমাদের বয়সে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করে, তাহলে তার জন্য আমাদের পরামর্শ কি কি হতে পারে? স্যার তাকে পরামর্শ দিতে পারি যে এগুলো বেশি ব্যবহার করা উচিত না। এগুলো বেশি ব্যবহারের ফলে অমনোযোগী হয় পড়াশোনায়। পড়াশোনায় বসতে গেলে স্যার মাথায় ওই চিন্তা ঘুরে যে কখন মারবো না কি করবো, হ্যান-ত্যান দেখবো, এগুলো স্যার। হ্যাঁ, হ্যাঁ। মানে মানে তাকে ভালো একটি দিক যে এগুলা টাইমলি চালাবো এন্ড কিছু দেখলে পড়াশোনা বিষয়ক দেখবো। হ্যাঁ, ঠিক। যে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করার ফলে শারীরিক আর মানসিক বিভিন্ন সমস্যা হচ্ছে, তাই না? তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনের বেশি সময় দেওয়া যাবে না। আমরা সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা দিতে পারি, আর সেই সময়টাও আমরা ভালো কাজে ব্যবহার করবো। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত আমাদের, তাই না? তারপর হচ্ছে বাসার বিভিন্ন কাজে সাহায্য করতে পারি, এই যে এই ধরনের পরামর্শ আমরা দিব, যে আমরা বাসার বিভিন্ন কাজে হচ্ছে বাবা মাকে সাহায্য করতে পারি। তারপর বন্ধুদের সাথে খেলাধুলা করা, এগুলা করব। ঠিক আছে, তো এই জিনিসগুলোই তোমাদেরকে এখানে নিচে বলা আছে, যে উপরে প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের জন্য কিছু নীতিমালা নিচের খালি ঘরে পয়েন্ট করে বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। এই যে এইভাবে তোমাদের বক্স দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এগুলা লিখবা। যেগুলা বললাম সেগুলা লিখলেই হয়ে যাবে, এর বাইরে আর দরকার হোমওয়ার্ক নেই। বলো। এইটা হোমওয়ার্ক নিয়ে নিবো। হোমওয়ার্ক বলতে তো পারলাই তো, এটা এমনি তুমি লিখে রাখো, পয়েন্ট করে লিখে রাখো, এগুলো যদি দেয় কোনো কারণে পরীক্ষা টরীক্ষাতে। ঠিক আছে, আচ্ছা স্যার। হোমওয়ার্ক হিসেবে জমা দেওয়ার এটা দরকার তেমন একটা না। আচ্ছা আচ্ছা, স্যার, ঠিক আছে। পরবর্তীতে যদি আসি, এই যে ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্দ্র প্রহরী দল। আচ্ছা, এই যে ব্যক্তিগত তথ্য, আমরা যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাচ্ছি বা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ইন্টারনেটেও তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্যবহার করি, তাই না?
তো এই সময় যখন আমরা ওয়েবসাইট ব্যবহার করি, যেমন তুমি ফেসবুকে তুমি অনেক সময় অনেক পোস্ট দাও বা হচ্ছে বিভিন্ন জিনিস সম্পর্কে লেখো বা ছবি দাও, এই যে তুমি তোমার এই এর মাধ্যমে তুমি তোমার কিন্তু ব্যক্তিগত তথ্য হচ্ছে পোস্ট দিচ্ছ বা হচ্ছে ফেসবুকে আপলোড করছো, তখন মানুষ দেখতে পাচ্ছে তোমার এই তথ্যগুলো। অথবা তুমি যখন গুগলে বিভিন্ন আমরা অনেক কিছু ফর্ম ফিল আপ করি না, তখন কিন্তু তুমি সেই তথ্যগুলো দিচ্ছ দিচ্ছ নাকি? অনেক সময় আমরা অনেক ফর্ম ফিল আপ করি না, যেমন হচ্ছে ধরো তুমি যখন পাসপোর্ট করতে যাও, যে নিচে বলা আছে যে পাসপোর্ট যখন করা লাগে, তখন হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, পাসপোর্ট কি জন্য করা হয়? স্যার এটা একটা হচ্ছে বাইরের দেশে যাওয়ার মানে আইডেন্টিটি। বাইরের দেশে যাওয়ার। আইডেন্টিটি স্যার, যদি কোনো দেশে যান ওইখানে যদি কোনো বিপদে পড়েন তাহলে পাসপোর্ট দেখে সেখান থেকে মুক্ত হইতে পারেন, মানে নিজের একটা পরিচয় পত্র যে আপনি কোন দেশ থেকে এসেছেন। হ্যাঁ, ওই তো ওই রকম ধরনের যে যখন আমরা কখনো কোনো মানে দেশের বাইরে বিদেশে যাই, তখন আমাদের হচ্ছে একটা দেশ থেকে পাসপোর্ট করতে হয়। এখানে আমাদের বিভিন্ন যাবতীয় তথ্য দেওয়া যায়, যেটা আমরা অনলাইনে করতে পারি। ঠিক আছে, অনলাইনে এটা করা যায়, পাসপোর্ট ফর্ম ফিল আপ করা লাগে, দিয়ে আমরা পাসপোর্ট তৈরি করি। আর ওই দেশ থেকে একটা হচ্ছে দেওয়া হয় পারমিশন স্বরূপ, যেটাকে ভিসা বলা হয়। ভিসাও তো জানো তাই না, যে ওই Yes, যে দেশে যাব সেই দেশ থেকে একটা ভিসা দেওয়া হয়। ওই ভিসা না পেলে তুমি সেই দেশে যেতে পারবে না। তো এই যে যখন আমরা এই যে পাসপোর্টের জন্য বিভিন্ন করি, বাইরের দেশে যাওয়ার সময় যখন পাসপোর্ট তৈরি, তখন কিন্তু আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করি। এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আমরা কিন্তু অনেক ধরনের তথ্য দিয়ে থাকি। এই তথ্যগুলোর মধ্যে অনেকগুলো ব্যক্তিগত তথ্য আছে। তো এই তথ্যগুলো যদি কোনো কারণে ধরো তোমার লিক হয়ে যায়, বা অন্য কোনো একটা যে একটা খারাপ কোনো মানুষের হাতে পড়ে যায় তথ্যগুলো, সেই তথ্যগুলো ব্যবহার করে কিন্তু সে তোমার অনেক ধরনের বড় ধরনের ক্ষতিও করতে পারে। তোমার বিভিন্ন ধরনের এই তথ্য ব্যবহার করে তোমার ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারে, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তো এই তথ্যের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই যে আমরা ইতিমধ্যে তথ্য ঝুঁকি, এই যে যে তথ্য যে ঝুঁকিটা আছে, যে আমরা বিভিন্ন জায়গায় তথ্য প্রদান করে থাকি, এই তথ্যর যে ঝুঁকিটা, যে তথ্য যদি কোনো কারণে লিক হয়ে যায় বা কোনো একটা খারাপ ব্যক্তির কাছে চলে যায় আমার তথ্যগুলো, তখন যে আমি সমস্যায় পড়তে পারি। তো এইটাই হচ্ছে তথ্য ঝুঁকি। তারপর মুঠোফোনের নিরাপত্তা, জাল ডিজিটাল উপাত্ত শনাক্ত করা, আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্য ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। তাহলে আমাদেরকে ব্যক্তিগত, এই যে ব্যক্তিগত তথ্য বলতে কি, ব্যক্তিগত তথ্য বলতে কি বুঝো আমাকে বলো তো? স্যার ব্যক্তিগত মানে নিজের কোনো তথ্য। হ্যাঁ, যেমন ধরো তোমার নাম বা তোমার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, যে এনআইডি কার্ডের নাম্বার বলে না, বা তোমার ব্যাংকের হচ্ছে ব্যাংকের যে হচ্ছে থাকে, পাসওয়ার্ড বা পিন যেটাকে বলে, কার্ডের, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে পিন থাকে, এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত তথ্য। এগুলো যদি কোনো কারণে হচ্ছে কোনো অপর ব্যক্তির কাছে যায়, সে কিন্তু ইচ্ছা করলে এগুলো দিয়ে তোমার ক্ষতি সাধন করতে পারে, তাই না? তো এই যে ব্যক্তিগত যেসব তথ্য আছে, সেগুলো সম্পর্কে আমরা নিরাপত্তা নিয়ে সাবধান থাকবো। পরবর্তীতে বলেছে যে আমরা পাসপোর্ট সম্পর্কে জানি। কোনো বাংলাদেশী নাগরিক যখন দেশের বাইরে যেতে চান, তার পাসপোর্ট থাকতে হবে। এই তো, দেশের বাইরে যাওয়ার সময় বাংলাদেশ থেকে একটা পাসপোর্ট, মানে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা পাসপোর্ট নিতে হয়। আর ওই দেশের থেকেও একটা, যেটা এক ধরনের পারমিশন স্বরূপ নেওয়া হয়, সেটা হচ্ছে ভিসা বলা হয়। ঠিক আছে? তো ভিসাটা দেয় কিন্তু অন্য দেশ, মানে যে দেশে আমি যাব সেই দেশ থেকে ভিসা দেওয়া হয়। পাসপোর্টটা কিন্তু ধরো তুমি বাংলাদেশের নাগরিক, তোমাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট দেওয়া হবে। ঠিক আছে? একটি পাসপোর্ট পেতে প্রথমে কিছু তথ্য একটি ফর্মে জমা দিতে হবে। এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে, যেসব আমাদের একান্ত গোপনীয় তথ্য। তো চলো আমরা হচ্ছে দেখি যে পাসপোর্টের ফর্মটা কিরকম হয়। দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এইখানে এই যে এখানে বিভিন্ন ধরনের, দেখো দেখো, তোমাকে যখন তুমি স্যার পাসপোর্ট, হ্যাঁ বলো। মধ্যে বলা আছে পাসপোর্ট করতে গেলে তো অনেক অসুবিধা স্যার। পাসপোর্ট করতে গেলে অনেক অসুবিধা। অসুবিধা বলতে বুঝলাম না। স্যার যেমন এখান থেকে ওখানে ঘোরাঘুরি করতে হয় প্রায় 10-12 বারের মতো। বুঝলাম না তোমার কথাটা, একটু কথাটা আটকে আসছে। স্যার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় 5-6 বারের মতো, মানে দৌড়াদৌড়ি করতে লাগে এদিক থেকে ওদিক। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়, এটা পাসপোর্ট করার সময় আসলে অনেক ঝামেলাই হয়। জি যে স্যার। পুলিশ ভেরিফিকেশন থাকে, তারপর হচ্ছে যে এই যে পাসপোর্ট তাড়াতাড়ি যদি বের করার জন্য হয়, সেটার জন্য ঝামেলায় করতে হয়। ঝামেলা থাকে পাসপোর্ট আসলে।
কিন্তু এই যে অনলাইনে প্রথমে যখন পাসপোর্ট করতে হয় না, তখন আমাদেরকে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে এইরকম একটা পাসপোর্ট আমাদেরকে অনলাইনে ফিল আপ করতে হয়। তুমি যদি অনলাইনে যাও, আমি পাসপোর্টটার নামিয়ে রেখেছিলাম এই যে ফর্মটা, কিন্তু কোনো কারণে ফর্মটা চলছে না। দাঁড়াও আমি দেখাই তোমাদেরকে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন দিয়ে যদি সার্চ দাও, তাহলে এ দেখো উম, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ হচ্ছে মেশিন রিডেবল, বাকিটুকু কি আছে পাসপোর্ট। আচ্ছা, এই যে যেমন এখান থেকে যে তোমাকে এই দেখো, এই যে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এই যে এইটাই কিন্তু বইয়ে ছিল, বইয়েরটা একটু অস্পষ্ট ছিল। এই যে এখানে তোমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া লাগবে, ঠিক আছে। যেমন এই যে ইনফরমেশনের মধ্যে যদি আসি, ওখানে বইয়ে একটা জিনিস বলা ছিল যে এর মধ্যে দেখো উম, বইয়ে বলা হয়েছে যে এখানে আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করব এর মধ্যে কোনগুলো ব্যক্তিগত গোপনীয় তথ্য। ঠিক আছে, তো চলো আমরা দেখি কোনগুলো গোপনীয় তথ্য। দেখো প্রথমে কি বলা হয়েছে, আবেদনকারীর নাম, মানে তুমি ধরো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার নাম চাচ্ছে, তো তোমার নাম তো তেমন একটা গোপনীয় জিনিস না, তাই না, এটা বাংলায় চাচ্ছে। পরবর্তীতে চেয়েছে আবেদনকারীর নাম, এটা যত সময় ইংলিশে। আচ্ছা, এগুলো একটাও ইম্পর্টেন্ট না। পরবর্তীতে নিচে যদি আসি, এই যে পিতার নাম চেয়েছে, তারপর এই যে পিতার নাম দেখতে পাচ্ছ, পিতার নাম, তারপর পেশা, জাতীয়তা, এগুলো একটাও ইম্পর্টেন্ট না। এখানে তোমার যেটা সবচেয়ে বেশি গোপনীয় তথ্য সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ এই যে জাতীয় সনদপত্র দেখা ইয়েস যাচ্ছে, স্যার। জাতীয় সনদপত্র নাম্বার যেটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা যদি কোনো কারণে চলে যায়, ধরো তুমি যখন বিকাশ অ্যাকাউন্ট খুলবা, বিকাশ সম্পর্কে তো অনেকেই জানো, বিকাশ বা নগদ এগুলো যখন খোলা যায়, তাই না, এগুলো ভবিষ্যতে হয়তো খুলবে, এখন নাই তোমাদের। এগুলো খুলতে গেলে কিন্তু এগুলো লাগে, এই যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তারপর হচ্ছে টিএনআইটা লাগে না, টিএনআইটা লাগে না, কিন্তু টিএনআইটা ইম্পর্টেন্ট। তার মানে এই যে এতগুলোর মধ্যে শুধু কোনটা কোনটা। বিকাশে লাগে, নগদে জাতীয় পরিচয়পত্র লাগে না। হুম, কোথায় লাগে না? তো নগদে লাগে না, বিকাশে লাগে। নগদেও তো যতদূর সম্ভব নাম্বার লাগে। আমি খুলতে, আমার না নগদ নাই, আমার নগদ নাই, আমার বিকাশ আছে। আমি সঠিক তাও ওইখানে বলতে পারবো না, কিন্তু লাগে হয়তো, আবার নাও লাগতে পারে, আমি শিওর বলছি না। কিন্তু যত সময় জাতীয় পরিচয়পত্রে ছবি দেওয়া লাগে, তো, ওই ইয়াটার ফ্রন্ট সাইড আর হচ্ছে এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের হচ্ছে ছবি দেওয়া লাগে যতদূর সম্ভব, নগদেও। হ্যাঁ ভাইয়া, নগদেও লাগে। নগদেও লাগে না? হ্যাঁ, নগদেও লাগে। হ্যাঁ। আমার যতটুকু জানা মতে নগদেও লাগে, বিকাশে তো লাগেই। তো এই যে তোমার এই যে জন্ম সনদপত্র নাম্বার, এইটা কিন্তু একটা ব্যক্তিগত তথ্য। এইটা যদি কোনো কারণে নাই হয়ে যায়, মানে অন্য কোনো খারাপ ব্যক্তির হাতে যায়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। তারপরে এই যে জাতীয় পরিচয়পত্রের নম্বর, এটাও একটা ব্যক্তিগত তথ্য। টিএনআই নাম্বার, এটাও ব্যক্তিগত তথ্য। তার মানে এই তিনটাই শুধু কিন্তু ব্যক্তিগত তথ্য। এগুলো যদি কোনো কারণে যদি কোনো খারাপ ব্যক্তির হাতে যায়, তাহলে কিন্তু তুমি বিভিন্ন সমস্যায় পড়বে। ঠিক আছে, তার মানে বাকিগুলো যেগুলো দেখো, এগুলো কিন্তু একটাও সেরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য না, যেগুলো তোমার সমস্যায় পড়তে পারো, যেগুলোর জন্য। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি? প্রথম 2 পেজই দেওয়া আছে বইয়ে শুধু। এই দেখো, ওই জিনিসটাই এখানে দেওয়া আছে। এখানে কোনোটাই গুরুত্বপূর্ণ না, শুধু এই যে তাহলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, জন্ম সনদপত্র নাম্বার, এই যে দেখাই দিই, এইটা গুরুত্বপূর্ণ। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর আর হচ্ছে টিএনআই নাম্বার, এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলা একদম ব্যক্তিগত তথ্য। বোঝা গেছে? লেখা খারাপ হচ্ছে, এখানে লেখা যাচ্ছে না, এখানে লেখা যাচ্ছে না আসলে। তার মানে এই তিনটা ব্যক্তিগত তথ্য। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা কেউ আমাকে বলো তো, যে তোমাদের বোধহয় ফাহিম স্যার ক্লাস নিতেন এর আগে, তাই না? জি স্যার, প্রথমে ওটাকে ফাইন। হ্যাঁ, ফাহিম স্যার আসলে কিভাবে নিতেন, আমি তো প্রথম আজকে নিচ্ছি, ওইখানে আমি আসলে সঠিক জানিও না যে তোমাদেরকে কিভাবে নিতেন উনি ক্লাস। একটু যদি বলতা যে কিভাবে উনি ক্লাস নিতেন আসলে, তাহলে সুবিধা হতো। আপনার মতোই নিত, বাট স্যার যখন আমাদেরকে করেছিল তখন কয়েকটা আমাদের যেটায় অনলাইনে তথ্য ছিল, তো মানে গুগল ফর্ম তৈরি করা, ওগুলো স্যার অনলাইনে দেখাইতো।
আর এমনি আচ্ছা আচ্ছা পড়াতে আপনার মতোই পড়াইছে। আচ্ছা, এখানে তো আসলে এখনো ওরকম কিছু আসেনি যে গুগল জি ফর্ম তৈরি। স্যার। যখন আসবে আমিও দেখিয়ে দিব তোমাদেরকে, একদম হাতে কলমে করে দেখিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা তো বুঝলা যে এই দুইটা পাতার মধ্যে কোন তিনটা তাহলে ইম্পর্টেন্ট। এই যে এই তিনটা তথ্য হচ্ছে যে জন্ম সনদপত্র নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর আর টিএনআই নাম্বার, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এগুলো একদম একান্ত ব্যক্তিগত তথ্য। এগুলো যদি কোনো কারণে যদি ধরো একটা খারাপ মানুষের হাতে পড়ে যায়, তাহলে সে কিন্তু ইচ্ছা করলে, ধরো তুমি বিকাশ অ্যাকাউন্ট খুলেছো জন্ম সনদপত্র নাম্বার দিয়ে বা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে, এখন ইচ্ছা করলে কিন্তু সে তোমার টাকা কিন্তু হাতিয়ে নিতে পারে। আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে বিকাশ থেকে হচ্ছে টাকা হাতিয়ে নিয়েছে, বা টাকা হচ্ছে চুরি, চুরি তো না আসলে, চুরি বলা ঠিক না, মানে হচ্ছে জালিয়াতির শিকার হয়েছে বিকাশে। তো এগুলো জি কিন্তু স্যার। এই যে মূলত এই যে জাতীয় এগুলোর লিক হয়ে যাওয়ার কারণে। এছাড়াও কিন্তু খালি বিকাশ না, আরো বিভিন্ন জায়গাতে তুমি কিন্তু এগুলো নিয়ে সমস্যায় পড়বে। কারণ এগুলো তুমি যাই করতে যাবে না কেন, এগুলো তুমি সব ক্ষেত্রেই জীবনের এগুলো লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছি তাহলে। আচ্ছা। জি স্যার। হুম। এইবার যেটা বলা হয়েছে যে ধরো আহ ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যাক, অবশ্যই না। তাহলে তো আমরা কেউই চাই না যে আমাদের যে ব্যক্তিগত তথ্যগুলো আছে সেগুলো অনলাইনে ছড়িয়ে যাক, তাই না? আমরা তো এটা কেউ চাই না। কারণ এগুলো ছড়িয়ে গেলে আমরাই বিপদে পড়বো, বা আমাদেরকে ভবিষ্যতেও দেখা যাচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। এখন দেখো, অনলাইনে যখন তুমি হচ্ছে, অনলাইন তো আমরা সবাই ব্যবহার করি নেট। আমরা তো বিভিন্ন ধরনের হচ্ছে ব্যবহার করি, যে ধরো তুমি ক্রোম ব্যবহার করো কেউ, বা কেউ হয়তো সাফারি ব্যবহার করো, তাই না? ব্যবহার করো না তোমরা এগুলো? হ্যালো। জি স্যার, ব্যবহার করি। এখন ধরো তুমি ক্রোম চালাচ্ছ, কথার কথা, এই যে যেমন আমি হচ্ছে করলাম, এই যে তোমাদের দেখানোর জন্য আমি যে পাসপোর্ট অফিসে ঢুকলাম, এইটা কিন্তু ধরো তুমি মনে করছো যে এখানে আমি যদি কেটে বের হয়ে যাই, তাহলে তোমরা মনে হতে পারে যে বোধহয় ওটার আমার আর কোনো থাকলো না, যে কেউ খুঁজে পাবে না যে আমি যে ওখানে ঢুকেছিলাম পাসপোর্ট অফিসে। আসলে কিন্তু তা না। তুমি যেখানেই যাই করো না কেন অনলাইনে, সেটা কিন্তু একটা, মানে কি বলবো, থেকে যায়। কি বললা? থেকে কি? হিস্টোরি। ফুটপ্রিন্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফুটপ্রিন্ট থেকে যায়। তুমি এই যে আমি যেমন হচ্ছে যে আজকে ঢুকলাম তোমাদেরকে দেখানোর জন্য, পাসপোর্ট অফিসের এখানে ঢুকলাম, এটা কিন্তু একটা যে ডাটা বেস বা যেটা বলা হয় সার্ভার, সার্ভার যদি বলি, সার্ভার তো বোঝো বোধহয়, তাই না? সার্ভার বোঝে কি? জি স্যার। আচ্ছা, এই সার্ভারে কিন্তু এটা কিন্তু থেকে গেছে। আমি যতই একটা কেটে বের হয়ে যাই, আমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি এটা কেটে বের হয়ে গেছি, মানে এর আর কোনো প্রমাণ থাকলো না যে আমি আসলে পাসপোর্ট অফিসে ঢুকেছিলাম। কিন্তু যদি ধরো কোনো একটা সমস্যা হয়, বা ধরো যে অনেকে অনেক ধরনের হচ্ছে খারাপ কর্মকাণ্ড করে, তাই না? দিয়ে সে মনে করে যে হচ্ছে যে এরকম অনেক দেখবা যে হচ্ছে, আমরা দেখি না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এরকম হয় যে কোনো একটা ধরো খারাপ কাজ করেছে, দিয়ে সে এটা ডিলিট করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন তদন্ত করতে গেছে তখন যে দেখা যাচ্ছে তার ওগুলো সবই বের করে ফেলেছে। হয় না এরকম অনেক জি সময়? স্যার, হিস্ট্রি ডিলিট না করলে ওগুলো সবগুলো দেখা যায়। না, হিস্ট্রি ডিলিট করলেও থেকে যায় বলছে। তুমি ধরো আমি মনে করছো তো যে এই যে আমি পাসপোর্ট অফিসে ঢুকলাম, আমি হিস্ট্রি ডিলিট করে দিলাম, যে এটা তার মানে একদম ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু এটা ক্লিয়ার হয়নি। এটা কিন্তু ইচ্ছা করলে বের করে ফেলতে হবে। অ্যান্ড এটা কিন্তু ধরো আমি ক্রোম ব্যবহার করছি, ক্রোম তো গুগল চালায়, গুগল হচ্ছে ক্রোমকে ওন করে, বা গুগল হচ্ছে ক্রোমের মেনটেনেন্স করে, তাই না? এখন ধরো আমি কোন একটা এই ক্রোমের মাধ্যমে কোন একটা খারাপ কাজ করলাম, ঠিক আছে? এখন তদন্ত করতে যে এখন ধরো হচ্ছে পুলিশের দরকার হবে যে আমি কি করেছি ক্রোমে, এটা দরকার। তখন যদি তারা যোগাযোগ করে, তখন কিন্তু ঠিকই সার্ভার থেকে তারা হচ্ছে গুগল বের করে দিতে পারবে যে আমি কোথায় কোথায় গেছি, কি কি করেছি, সবকিছু কিন্তু তারা বের করে দিতে পারবে। বোঝা গেছে কি? এইটাই হচ্ছে ডিজিটাল ইয়েস ফুটপ্রিন্ট। স্যার। যে তুমি যাই করো না কেন, মানে যেখানেই যাই করো না কেন, ফেসবুকে করো, গুগলে করো, বা ক্রোমে করো, হোয়াট এভার যেখানেই করো না কেন, সব জায়গাতে কিন্তু তুমি যদি ডিলিট করেও আসো, তারপরেও কিন্তু সেগুলো হচ্ছে বের হয়ে যায়। এগুলো বের করে ইচ্ছা করলেই হচ্ছে পুলিশ বের করে ফেলতে পারবে। আমরা অনেক সময় দেখি না যে ধরো হচ্ছে অনেক ধরো মার্ডারের ক্ষেত্রে, বিভিন্ন মার্ডার টার্ডার হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে এই করে, কল রেকর্ড হচ্ছে, কল হিস্ট্রি যেটা বের করে ফেলে না, সে কিন্তু ডিলিট করে দিয়েছে, তারপরে কিন্তু তার কল রেকর্ড সহ বের করে ফেলেছে, সে কার সাথে কি কথা বলেছে সেটা পর্যন্ত কিন্তু বের করে ফেলে, করে না?
ইয়েস স্যার। এইটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। যে তুমি যাই করো না কেন, তুমি যদি সেগুলো ডিলিটও করে দাও, তোমার মনে হতে পারে যে আমি সবটা ডিলিট করে দিয়েছি, আমার তো আর কোনো প্রমাণ থাকলো না, আমাকে আসলে আর কেউ ধরতে পারবে না। কিন্তু আসলে এটা সত্যি না। তোমাকে যদি ইচ্ছা করে এই যে কল রেকর্ড, যেমন একদম তোমার কথা সহ বের করে ফেলতে হবে, তুমি কার সঙ্গে কি কথা বলেছো, কখন কথা বলেছো, সবকিছু বের করে ফেলতে পারে। এই জিনিসটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। তো এটা যদি আমরা পড়ি, যে দেখো এখন আমরা চিন্তা করে দেখি যে আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইন। আচ্ছা, এইটুকু তো গেল। অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই, তখন সেখানে আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসি। এই যে এটাকেই কিন্তু, এই যে উপস্থিতির চিহ্ন যে রেখে আসছি, এটাই কিন্তু ফুটপ্রিন্ট। বুঝতে পেরেছো? যে এই উপস্থিতির চিহ্ন, যে আমি যে একটা কোনো অ্যাপসে ঢুকেছিলাম, ফেসবুকে ঢুকেছিলাম বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছিলাম, এটার একটা কিন্তু চিহ্ন থেকে যায় যে আমি ওখানে ঢুকে আসছি। এই জিনিসটা হচ্ছে ফুটপ্রিন্ট। আর যেহেতু এগুলো সব ডিজিটালি হচ্ছে, যে এগুলো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে বা মোবাইলের মাধ্যমে হচ্ছে, তাই এটাকে ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হচ্ছে। ঠিক আছে? কোথাও হয়তো লগ ইন করি, যেমন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে লগ ইন করি বা ফেসবুকে লগ ইন করি, কোথাও মন্তব্য করে আসি। মন্তব্য, এই যে যেমন ফেসবুকে আমরা কমেন্ট করি না, ফেসবুকে কিন্তু আমরা কমেন্ট করি, এই কমেন্ট গুলো কিন্তু থেকেই যায়। এটা তো স্বাভাবিক জিনিস, তুমি ডিলিট না করা পর্যন্ত এই কমেন্টটা কিন্তু থেকেই যায়। তারপর কোথাও হয়তো কোনো বন্ধুকে বার্তা বা ডিজিটাল উপাত্ত পাঠাই, যেমন ধরো তুমি মেসেঞ্জারে কাউকে কিছু একটা পাঠিয়েছো, দিয়ে সেটা তুমি ডিলিট করে দিয়েছো, তুমি তোমার বন্ধু দুইজনে ডিলিট করে দিলে ধরো, দিয়ে তোমাদের মনে হতে পারে যে আমরা তো ডিলিট করে দিয়েছি। তো এইটা আসলে আর হচ্ছে ইয়া হবে না, যেটা আর নাই, এটার কোনো ট্রেস পাবে না আর, কেউ ইচ্ছা করলেও পাবে না। কিন্তু আসলে ইচ্ছা করলে এগুলো সবই বের করে ফেলতে পারবে, কারণ এই ডিজিটাল ফুটপ্রিন্ট গুলো থেকে যায়। আবার কখনো আমরা দল বেঁধে একটি বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে কেউ হয়তো জানে না আমরা কি নিয়ে আলাপ করছি। ভীষণ ভুল ধারণা। আমরা ডিজিটাল মাধ্যমে যখনই যাই করি না কেন, হিসাব সবসময় থাকে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। জি স্যার। কোনো স্যার সমস্যা একটা আছে? কথা ছিল। বাকিদের কি অবস্থা? হ্যাঁ বলো। স্যার আপনি কি নিউ জয়েন করছেন? হ্যাঁ। না, আমি স্যার আপনার আসলে, পরিচয়টা যদি একটু দিতেন। আচ্ছা আমি হচ্ছে আমার নাম হচ্ছে নাভিদ। আমি আইওটি, চিনো কি তোমরা? কি বললেন আইওটি, স্যার? আইওটি না চিনতে পারো? না স্যার, চিনি না, ফার্স্ট শুনলাম। আচ্ছা, অনেকেই শুনবে। ঠিক আছে, যাই হোক, আমি আইওটি তে পড়াশোনা করছি। ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি, এক্সাম দিয়ে আসছি, এখন এক্সাম শেষ। তো এই তো, এইটুকুই আমার পরিচয়, আর কি দিব, কিছু দেওয়ার নাই আর। আমি, জি স্যার, এনাফ। হ্যাঁ আচ্ছা, আমি আসলে ম্যাথ ক্লাস নিতাম। তোমাদের ম্যাথ ক্লাসে নিয়ে, তোমাদের না, আমি হচ্ছে ইয়ার ম্যাথ ক্লাস ক্লাস 6 এ নিতাম আর 7 এ নিতাম। তো স্যার বলছে যে আমাকে আইসিটি ক্লাসটা নেওয়ার জন্য তোমাদের, এই জন্য আসলে আসা। আমি ক্লাস 6 এর ম্যাথ ক্লাস আর 7 এ নিতাম আগে। ঠিক আছে? পড়া কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? না আসলে স্যার। নতুন তো, আমি নিজেও বুঝছি না তোমাদের কিভাবে পড়াতে হবে, তো ওই কারণে একটু সমস্যা হবে। বাকিরা বুঝছো কি? আব্দুল্লাহ, তারপর হচ্ছে চিন্ময়, তারপর হচ্ছে মিনময়, বুঝছো কি তোমরা? রেসপন্স করো, ইয়েস স্যার। পড়া বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবা। আচ্ছা, আচ্ছা চলো। স্যার, একজন মানে নিউ জয়েন করছে। আহ, কে, মানে তোমাদের মধ্যে স্টুডেন্ট? জি স্যার, মিন্ময় তো কিছুদিন আগে জয়েন করলো, বাট চিন্ময় এইটা কি? আচ্ছা, আমি নিজেও তো আসলে তোমাদের ক্লাস নিইনি, আমি সঠিক বলতে পারবো না আসলে কে এগুলো। তো হচ্ছে, যাই হোক, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ছবি তুলে রাখি। হুম, আচ্ছা। তো আচ্ছা, আমরা ওর পড়ার দিকে যাই। আচ্ছা, আগের শ্রেণীতে তোমরা হচ্ছে যে কিশোর বাতায়ন, এই জিনিসটা কি বলো তো আমাকে কেউ একজন। এই জিনিসটা কি, অ্যাকাউন্ট খুলেছিল তোমাদের, যেহেতু বলছে এখানে আগের শ্রেণীতে, এই জিনিসটা কি আমাকে একটু হ্যাঁ বলো। ভাইয়া, এটা এখন খুলেছিলাম। হ্যাঁ, এর জিনিসটা কি বলো। এটা হচ্ছে, এটা তো একটা সরকারি অ্যাপ যেটা দ্বারা হচ্ছে মানে ফ্রিতে সকল শিক্ষার্থীকে ডিজিটাল সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। একটা আচ্ছা কোর্স ছিল আর কি। আচ্ছা, এখন আমি এই অ্যাপসটাতে আসলে ওয়েবসাইটটাতে ঢুকেছিলাম, ঠিক আছে? কিন্তু তোমাদের এই যে বলছে ডিজিটাল লিটারেসি কোর্স,
এই কোর্সটা আমি খুঁজে পাইনি, চলো আমি ঢুকেই দেখাই তোমাদেরকে। হ্যাঁ ভাই, এই কোর্স কমপ্লিট করেছিলাম এবং আম, তথ্যমন্ত্রীর সিগনেচার মানে তথ্য যোগাযোগ মন্ত্রীর সিগনেচার করা একটা সার্টিফিকেট পাইছি। আচ্ছা, এই যে এটাই না, এই ওয়েবসাইটটাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কোর্সের কথা বলা হয়েছে, যে দাঁড়াও এক সেকেন্ড, বইটা দেখি। এখানে আমরা অ্যাকাউন্ট তো তোমরা সবাই খুলেছিলা, ডিজিটাল লিটারেসির একটি কোর্স। আচ্ছা, মানে ডিজিটাল বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে জানাবে, তাই না? তো এই কোর্সটা তোমরা করার কথা। এখানে লাইফ স্কিলে যদি যাই, আচ্ছা এইখানে এই দেখো কোথায় গেল, ডিজিটাল লিটারেসি, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ। এইখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে আর আমি দেখতে পাচ্ছি না কোর্সটা, এখন কেন দেখতে পাচ্ছি না জানি না। নো ইনফরমেশন ফাউন্ড, আমি আগেও ঢুকে দেখেছিলাম একবার। এই ওয়েবসাইটে না, যে কথা বলছিল একটু বলো, এই ওয়েবসাইটটাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো কোর্স কিন্তু নেই। এখানে যেন দেখতেছি অন্যটা, আমার আমার মোবাইলে আবার অন্যটা ছিল। অন্যটা ছিল? তুমি কি দিয়ে হ্যাঁ, সার্চ দিই আমাকে বলো, তাহলে একটু দিই সার্চ দিই, তাহলে বোঝা যাবে। বলো। মানে কিশোর বাতন দিয়ে সার্চ করুন, কিশোর বাতন গভর্নমেন্ট বিডি। আরে আমি তো বাংলা টাইপ করতে পারি না ল্যাপটপে। আচ্ছা, ইংলিশ দিয়ে লেখেন স্যার, ইংলিশ দিয়ে এই লেখেন। যে এই যে এটা না, যাই হোক এটা না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি আমারটা সার্চ দিয়ে আমি এসে দিচ্ছি। আচ্ছা দাও। আচ্ছা, আপনি ক্লাসটা করতে থাকেন, আমি দেখতেছি। আচ্ছা দেখো, তাহলে তোমাদের এখানে বলা আছে কি, একটা কোর্সের কথা বলা আছে, যে যে কিশোর বাতায়নে তোমাদেরকে অ্যাকাউন্ট খুলে নেওয়া হয়েছিল আগেই বোধহয়। সেখানে একটা কোর্সের কথা বলা আছে, যেখানে ডিজিটাল লিটারেসি। স্যার আমাদের করা হয়নি। তোমাদের করা করা হয়নি এখানে? তাহলে বলছে যে আগের শ্রেণীতে আমরা কিশোর বাতায়নের একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। স্যার এটা মেবি এই কারিকুলামে কিরকম 7 এ নিউ আনছে, এই জন্য মনে হয় আগের শ্রেণীতে বলছে। আচ্ছা, তোমাদের অ্যাকাউন্ট খুলেনি না? তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে একটা। আচ্ছা, অ্যাকাউন্ট যদি খুলি তাহলে যদি যাই, আচ্ছা দেখি ঢুকি। এই পর্যন্ত ঢুকতে পারবো সবাই, তাই না? ভাই এটা তো আমার নতুন ভার্সন করছে এখন। ঢুকতে পারবো ইয়েস না এই স্যার। পর্যন্ত, যে প্রথমে যে তোমরা হ্যাঁ নতুন ভার্সন করেছে ওই কারণে। এই কিশোর বাতায়ন যেটা আছে এখানে তোমরা আগে সার্চ দিবা, এই যে এটা লিখে সার্চ দিবা, দিয়ে হচ্ছে এই যে একটা আসবে, প্রথমে একদম চলে আসবে কিশোর বাতায়ন, এখানে যদি ক্লিক করো ওয়েবসাইটে ঢুকে যাবে একদম। এই যে দিয়ে তোমাদের বইয়ের সঙ্গে আসলে মিল নাই, দেখো বইয়ে একটু ভিন্ন রকম আছে, এটা বোধহয় আপগ্রেড করেছে ওয়েবসাইটটা, কিন্তু এখানে অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে? এই যে, তো এইখান থেকে তোমরা এই যে এইখানে যাবা, লাইফ স্কিল, মানে জীবন সম্পর্কিত বিভিন্ন ধরনের স্কিল। হ্যাঁ, যাওয়ার পর এই যে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর লাইফ স্কিল, ক্লিক হিয়ার। এইখানে দেখবা তোমার এই যে ডিজিটাল লিটারেসির একটা কোর্স বলেছিল না, এই যে ডিজিটাল লিটারেসি, এটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। এই ডিজিটাল লিটারেসি কোর্সে যদি ঢুকো তাহলে এইখানে তো কোনো কোর্স দেখতে পাচ্ছি না আমি। এই যে বলছে যে ইনফরমেশন অ্যাভেলেবেল না, বা নো ইনফরমেশন ফাউন্ড। এখন কেন, এটা কেউ কি করেছে এই কোর্সটা আগে? স্যার আমি করিনি। করনি? আচ্ছা, তো এই কোর্সটা আসলে তাহলে এখন তো নাই এখানে, অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, বইয়ের সঙ্গে মিল নাই আসলে। আচ্ছা স্যার সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে কন্টিনিউ কিভাবে করবো এটা তো, এটা কি কোশ্চেন অ্যান্সার? যাই হোক, এখানে তাহলে এটা একটু স্কিপ রাখো, এটা যেহেতু বইয়ের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না, তাই না? এটা কি তোমাদের স্কুলে পড়িয়েছে, যে জীবন দক্ষতা? এই যে আমরা যদি কিশোর বাতায়নের হোম পেজে জীবন দক্ষতা, জীবন দক্ষতা মানে কিন্তু লাইফ স্কিল, ঠিক আছে? এখানে বাংলাতে আছে কিন্তু ওখানে পুরা ইংলিশে ছিল, কেন জানি না। এই যে ডিজিটাল লিটারেসি বিষয়ে ক্লিক করে সেই মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সে যাবে, কিন্তু এখানে কোনো কোর্সই নাই। এই দেখো, আচ্ছা এইটা কোনো লাইফ স্কিল যদি যাই, ডিজিটাল লিটারেসি গেলে
এই যে এখানে কোনো কোর্স নাই, ঠিক আছে, তাহলে আমি এইটুকু স্কিপ করলাম যেহেতু এখানে নাই, তো কোর্স নাই কোনো, ঠিক আছে। তোমরা যদি কেউ এটা পাও তাহলে আমাকে জানিও। বোঝা গেছে কি? হ্যালো, কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই কোর্সটা যেহেতু পেলাম না, আমরা পরবর্তীতে যাই। এখানে দেখো, এই যে এই কোর্সে যদি দেখতে পাচ্ছি না এখানে, তো কোর্সের এখানে যে এই কোর্সটা কিরকম, এটা কোর্স মানে তো ধরো যে যেমন আমরা তোমাদেরকে পড়াচ্ছি, তাই না, আমরা একটা কোর্স চালাচ্ছি যে তোমাদেরকে আমরা কমপ্লিট করিয়ে দিব, এটাও কিন্তু এক ধরনের কোর্স। এখানে আমরা তোমাদেরকে বলা আছে যে তোমাদের যে বইয়ের যে পড়াগুলো সেগুলো আমরা কমপ্লিট করিয়ে দিব, তাই না। তো এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে হচ্ছে বিভিন্ন ডিজিটাল, মানে যে নিরাপত্তা, ডিজিটাল যে সকল, যে তুমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকছো, এই সকল ক্ষেত্রে যে নিরাপত্তা, এগুলো শেখানো হবে। তো এইখানে কিন্তু তোমার যে শিক্ষার্থীরা কমেন্ট করতে পারবে, সেখানে কিন্তু এদের শিক্ষার্থীদের রিভিউ রিভিউ বা কমেন্ট যেটাই বলো না কেন, যে কিরকম হয়েছে কোর্সটা আসলে, এটা সম্পর্কে বলেছে। এই যে এখানে নিচে তাই বলেছে এখানে, যে দেখা যাচ্ছে যে কিছু অংশগ্রহণকারী মন্তব্য করেছে এই কোর্সটি করে তাদের কেমন লেগেছে। এইসব মন্তব্য ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ। এই দেখো, এখানে বুঝতে পারছো তাহলে ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ কি হবে এটা, যে যে তারা যে যে কমেন্ট করেছে, তারা এই কোর্সটা করেছিল, যে সেই এই কিশোর বাতায়ন হচ্ছে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে তারা কমেন্ট করেছিল, সেই কমেন্ট গুলা কিন্তু তাদের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট, যে তারা যে সেই ওয়েবসাইটে কোর্সটা করেছে, এটা কিন্তু ফুটপ্রিন্ট হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি? হ্যালো, কথা বলো তোমরা। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? স্যার আমি একটা এসএস দিতে চাচ্ছি, কোথায় দিব? এসএস কমেন্টে দেওয়া কি যায়? না, কমেন্টে তো দেওয়া যাচ্ছে না। কমেন্টে দেওয়া যাবে না? তাহলে আচ্ছা, তুমি ইয়াতে দিতে পারবে আমাকে, কি বলে হচ্ছে স্কুল অ্যাপে? স্কুল তো অ্যাপটা আমার ডাউনলোড করা নাই। তাহলে তো দেওয়ার কোনো রাস্তা নাই আমাকে এখন। আচ্ছা, এখন যে অ্যাপটা বলেন তো নাম। নামটা হচ্ছে, এই যে দাঁড়াও আমি লিখে দিচ্ছি, সুবিধা হবে। দেখো, দেখো, নামটা নামটা লিখে নাও। ছোট হাতে, হ্যাঁ হ্যাঁ, SKOOLY, স্কুলি। স্কুলি। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা সবাই ডাউনলোড করে নেবে এই apps, ঠিক আছে। তাহলে দেখি অনলাইনে পাওয়া যায় নাকি, তাহলে দেখে দিতে পারবো, সুবিধা হবে তোমাদের। স্কুলি ডেস্কটপ। আচ্ছা, এই যে এইটা, আহা ঢুকছে না কেন? হুম, এই যে এইটা ডেস্কটপ ভার্সনটা, তো ঢুকছে না, যাই হোক, যায় না কেন? মানে এটা আপনাদের অ্যাপ? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অ্যাপ না, এখানে আসলে কন্ট্রোল করা হয় তোমাদের, এখান থেকে তুমি, তোমাদেরকে দিয়ে দেয়নি এটা, তুমি বোধহয় নতুন জয়েন করেছো না? আমাকে তো অ্যাপের কথা বলা হয়নি। আচ্ছা, তুমি বোধহয় নতুন জয়েন করেছো, এই জন্য তোমাকে বলা হয়নি। যাই হোক, বলে দিবে স্যাররা, স্যাররা আছেন, ওনারা বলে দিবে, সমস্যা নেই। এখানে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে তুমি আমাকে ইচ্ছা করলে পাঠাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। তো ধরো এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট থাকছে, তো এই ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার ফলে কি, ধরো তুমি একটা কিছু একটা অন্যায় কাজ করলা, এই জিনিসটা কিন্তু তোমার থেকে যাচ্ছে। এর জন্য তুমি যদি ধরো পরবর্তীতে ধরা পড়লা বা তোমাকে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লো, তখন কিন্তু তোমার এটা কি সম্মানের জন্য ভালো হবে? তোমার মান সম্মান থাকবে কি তখন আর? হুম, উত্তর দাও, মান সম্মান থাকবে তোমাদের? ধরো তোমরা একটা এমন কোন একটা খারাপ কাজ করলা, যেটা তুমি অনলাইনে করেছো, ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে গেছে সেটা, এবং পরবর্তীতে সেটার জন্য তুমি পুলিশি ঝামেলায় পড়েছো। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে দিলে হবে না? হোয়াটসঅ্যাপে আমি তোমাদের গ্রুপে নাই, যতদূর সম্ভব আমি নাই, ঠিক আছে। ও আমি গ্রুপে নাই তোমাদের, আমি হচ্ছে টিচারদের গ্রুপে আছি আচ্ছা, ওই অ্যাপটা তোমাদের। ডাউনলোড করে আপনার আপনার নাম দিতে হবে। হ্যাঁ, আমার নাম নাভিদ আঞ্জুম দিলেই চলে আসবে, তখন তুমি আমাকে পাঠাতে পারবে কোনো কিছু ইচ্ছা করলে। আচ্ছা।
তো যাই হোক, আমরা পড়াতে আসি যে হচ্ছে এই আমাদের ওই কারণে এমন কিছু করা উচিত না অনলাইনে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে হোক, এমন কিছু করা উচিত না যার জন্য আমরা এই যে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে অপ্রাসঙ্গিক ও রূঢ় মন্তব্য করে, যা পরে অন্যরা যখন দেখে তখন সে নিজেই লজ্জায় পড়ে যায়। আমরা কখনো এমন কাজ করব না অনলাইনে, ডিজিটাল জীবনে এমন একটি ব্যাপার যেটি সবাই দেখতে পায়। ঠিক আছে, যেমন তুমি বিভিন্ন কমেন্ট করলে, ফেসবুকে যদি কমেন্ট করো, কোনো একটা বাজে কমেন্ট করলে বা বিকৃত কোনো একটা মন মানসিকতার কমেন্ট করলে, এটা কিন্তু সবাই দেখতে হবে, তোমার যারা ফ্রেন্ড আছে বা এমনিও যারা ধরো যার পোস্টে তুমি কমেন্টটা করেছো, সে দেখতে পায় না জিনিস, তার ফ্রেন্ডরাও তো সেটা দেখতে হবে, তাই না? দেখতে হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে স্যার। হ্যাঁ, তো দেখতে হবে। এটাতে ধরো তুমি কোনো একটা বাজে মন্তব্য করেছো বা একটা কোনো উম খারাপ একটা মন্তব্য করেছো, এটা কি তোমার জন্য সম্মানজনক হবে? যখন দেখবে তারা, তাহলে তোমার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে, তাই না? তো হুম। এই কারণে আমাদের উচিত এমন কিছু কাজ না করা, যেটা হচ্ছে সেটা আমি বিভিন্ন অনলাইনে করি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে করি, যেখানেই করি না কেন এমন কিছু না করা যাতে হচ্ছে আমার সম্মানের কোনো মানে হানি হয়, মানে সম্মান হানি হয়। ঠিক আছে, এটা এখানে বলা আছে, এই পয়েন্টগুলোতে এইটাই বলা আছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ তাহলে ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি বলা আছে দাঁড়াও। তোমাদের স্যার কতখানি করে পড়ানে একদিনে সেটা একটু বলো আমি, কারণ আসলে তোমাদের আসলে 42 থেকে 48 পেজ পর্যন্ত পড়িয়ে ফেলেছি তো। স্যার কি এরকম স্যার করে? হ্যাঁ, স্যার কন্টিনিউ করতে থাকেন, সবগুলো বোঝান, আর যখন টাইম শেষ হয়ে যায় তখন স্যার লিভ নিতে বলেন। আচ্ছা আচ্ছা, মানে আমি কন্টিনিউ করতে থাকবো। জি স্যার। আচ্ছা, দেখো এবার নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন, যে আমরা যে হচ্ছে ডিজিটাল জীবনযাপন বলতে কি বোঝায় আমাকে সেটা বলো তো আগে। যে আমরা এই যে এখন যেভাবে তোমরা বসবাস করছো, যে অনলাইনে যে ক্লাস করছো, এটা কি তুমি ডিজিটাল ভাবে ক্লাস করছো না? আগে যখন আগের যুগে, আজ থেকে 5 বছর আগেও কিন্তু কেউ চিন্তা করতে পারতো না যে অনলাইনে এভাবে ক্লাস নেওয়া হবে, যে আমি অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিব এবং তুমি অপর পাশ থেকে হচ্ছে মোবাইলের মাধ্যমে দেখবা বা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে দেখবা। এটা কিন্তু করোনা আসার আগ পর্যন্ত কেউ চিন্তাও করেনি সবাই, বা জিনিসটা এতটা প্রচলন ছিল। করোনা আসার পর থেকে জিনিসটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রচলন হয়, তাই না? তো এইটাই কিন্তু হচ্ছে যে তারপর তুমি ডিজিটাল জীবনযাপন বলতে আরো বোঝায় যে তুমি এই যে ফেসবুক ব্যবহার করছো, তোমার কোনো একটা দরকার লাগলে তুমি গুগলে সার্চ করছো জিনিসটা সম্পর্কে জানার জন্য, বা তুমি ইউটিউবে ধরো কোনো একটা পড়া বুঝতে পারলো না, তুমি সেই টপিকটা সম্পর্কে সার্চ দিলে সেই টপিক সম্পর্কে হাজারটা ভিডিও চলে আসছে, এই যে তুমি সেই ভিডিও দেখে তোমার সমস্যাগুলো সমাধান করছো। এই জিনিসগুলো আসলে হচ্ছে যে তোমার জীবনযাপনের একটা অংশ হয়ে গেছে না? এই জিনিসটা আসলে ডিজিটাল জীবনযাপন। তো বোঝা গেছে কি ডিজিটাল জীবনযাপন কি? ইয়েস স্যার। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন বলতে কি বোঝায় আমাকে কেউ বলো তো। নিরাপদ নিরাপদ একটা জিনিস, আর ভারসাম্যপূর্ণ বলতো। স্যার এটা যদি আপনি বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো, কোনো হ্যাঁ, আইডিয়া নাই। আচ্ছা, নিরাপদ বলতে কি, যে নিরাপদ ভাবে তুমি ব্যবহার করছো জিনিসগুলো, যে তুমি কোনো মানে ভালো কাজে ব্যবহার করছো, বা তুমি হচ্ছে যেমন এই যে আহ উপরে পড়লাম না যে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়, তো তুমি ধরো হচ্ছে এমন কোনো কাজ করছো না যেটার জন্য তুমি বিপদে পড়তে পারো, বা এমন কোনো বাজে মন্তব্য করছো না যার জন্য তোমার ভবিষ্যতে সমস্যা হতে পারে। তুমি ধরো কোথাও থেকে সতর্কতার সঙ্গে তুমি তথ্য দিচ্ছ কোনো ওয়েবসাইটে, যাতে তোমার তথ্যগুলো লিক না হয়ে যায়। নিরাপদের সাথে তুমি যে ডিজিটাল যে সকল প্রযুক্তি আছে আমাদের, সেগুলো ব্যবহার করছো, এটাই তো নিরাপদ ডিজিটাল জীবনযাপন না? আর ভারসাম্যপূর্ণ বলতে কি, সামঞ্জস্য রেখা। যেমন তুমি ধরো মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহার করছো, এটা কি তোমার জীবনে ভারসাম্য থাকছে তাহলে? যে তোমার কি উচিত কি ছিল, যে তোমার ভালো মতো পড়াশোনা করা, দিনে একটা নির্দিষ্ট সময় একটা পড়াশোনা করা, তারপর একটা নির্দিষ্ট সময় ঘুমানো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার সময় মতো করা, স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা বিকাল বেলাতে, এটাই তো আমাদের স্বাভাবিক জীবনযাপন, তাই না? এখন ধরো তুমি এটা না করে তুমি করছো কি, যে হচ্ছে তুমি অনেক সময় ধরে ধরো মোবাইলে ফেসবুক চালাচ্ছ, তুমি ইউটিউবে ভিডিও দেখছো, বা হচ্ছে ফেসবুক রিলস দেখছো, এই করে তুমি তোমার যে স্বাভাবিক জীবনযাপনটা সেটাকে হচ্ছে ব্যাঘাতগ্রস্ত করছো। এটার ফলে তোমার ভারসাম্য নষ্ট হচ্ছে জীবনে। এই জিনিসটা
এখন ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি সুন্দর মতো হচ্ছে অল্প সময়, ধরো যে আগে আমরা পড়ে আসলাম যে 1 ঘন্টার রকম হচ্ছে আমরা ফেসবুক ব্যবহার করব, বা 1 ঘন্টা রকম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব, বাকি সময়টুকু আমরা পড়াশোনার কাজে ব্যবহার করব, সময় মতো ঘুমিয়ে যাব, খাওয়া দাওয়া ঠিক রাখবো, খেলাধুলা করবো, যে সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য রাখবো, অর্থাৎ কোনোটাই মাত্রাতিরিক্ত করবো না, যে ডিজিটাল কোনো জিনিসই আমরা মাত্রাতিরিক্ত ব্যবহার করবো না। এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। বোঝা গেছে? নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। ইয়েস স্যার। আমাকে তাহলে এবার একটু বলো তো, আমাকে বুঝিয়ে বলো হ্যাঁ তো স্যার, কিভাবে হ্যাঁ। ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপনটা কি আসলে বোঝায়, আমাকে কেউ বুঝিয়ে বলো। হ্যালো, কেউ একটু বুঝিয়ে বলো আমাকে, আমাকে এবার একটু বুঝিয়ে বলো যে তুমি বুঝেছো নাকি, যে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন বলতে কি বোঝায়। হ্যালো। হ্যালো স্যার, আমি অ্যাপটা ডাউনলোড করেছি কিন্তু ব্যবহার করতে মানে সমস্যা হচ্ছে। এটা কি কি মানে বোঝাচ্ছে আর কি? উম এটা, তুমি কি ফাইন স্যারকে চেনো? না। চেনো না? আচ্ছা, তুমি যে গ্রুপে আছো, তোমাদের তো একটা কোনো একটা গ্রুপে বোধহয় অ্যাড দিয়ে নেওয়া হয়েছে, তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ। আচ্ছা, ওই গ্রুপে তুমি জিজ্ঞেস করো, বাকি তোমার যারা হচ্ছে বন্ধু বান্ধব আছে তারা হয় উত্তর দিবেন, নাহলে স্যার আছেন, উত্তর দিবেন যে কিভাবে আসলে করা লাগবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? ও, জি স্যার। কি কি সমস্যা হয়েছে? স্যার আসলে হচ্ছে এই যে বোধহয় নতুন একজন জয়েন করেছে, বোধহয় মিনময় নাম। হ্যাঁ, মিনময় নাম স্যার। ও হচ্ছে যে স্কুলি অ্যাপটা হচ্ছে ব্যবহার করতে পারছে না স্যার। ও আচ্ছা, তাকে তো আইডি দেওয়া হয়নি, সেটা ব্যবহার করতে পারবে না। এটা ও তারাই আচ্ছা। করতে পারবে যারা পেইড স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা। তো সে এখন হচ্ছে ফ্রি ক্লাস করতেছে, সে যখন পেইড হবে এরপরে তাকে পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজার নেম দেওয়া হবে, এরপরে ব্যবহার করতে পারবে, তার আগে পারবে না। ও আচ্ছা স্যার, আসলে আমি এটা জানতাম না তো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিনময় শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তো এখন ধরো ডেমো ক্লাস করছো, বা তুমি ফ্রিতে ক্লাস করছো, তাই না? হুম। ডেমো ক্লাস করছো, তো এই ডেমো ক্লাস করার জন্য তোমাকে আসলে একটা পাসওয়ার্ড আর হচ্ছে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেটা তোমাকে দেওয়া হয় তুমি যখন পেইড কোর্সে ভর্তি হবে, মানে যখন তুমি একদম পেমেন্ট করে ভর্তি হবে, তখন তোমাকে সেগুলো দেওয়া হবে। ওগুলো দিয়ে তুমি লগ ইন করলে তুমি ঢুকে যেতে পারবে স্কুলে। ঠিক আছে? হুম। এখনো তোমাকে ওগুলো দেওয়া হয়নি তো, সমস্যা নাই, ঠিক আছে, দেখা যাক। হুম, আচ্ছা। আমাকে কেউ একজন বলো তো, যে হচ্ছে এই যে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন বলতে কি বোঝায়, এটা যে পড়ালাম, বলো তো কেউ, দেখি নাম ধরে ডাকি। আচ্ছা, ইয়া আছো? কেউই তো নাই, মিন্ময় ছাড়া তো আর কেউ নাই। আচ্ছা, মিন্ময় তুমি বুঝেছো কি এটা, আমাকে বলো তো। হ্যালো মিন্ময়, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। আচ্ছা, যাই হোক। স্যার এখন তো কেউ নাই, রেসপন্স করছে না, তাহলে কি স্যার আমি কন্টিনিউ করবো বাকিটুকু পড়ানো? আপনি আরো 5 মিনিট দেখেন। 5 মিনিট মানে পড়াবো, নাকি দেখবো যে কেউ আসছে কিনা? আবার সবাই তো লিভ না নিয়ে না, এসছে। পড়ানোর দরকার নেই, কেউ না থাকলে পড়ায় লাভ নাই তো। জি দেখেন স্যার। কেউ রেসপন্স করে কিনা, একটু 5 মিনিট আচ্ছা আচ্ছা। দেখেন। হ্যাঁ? জি স্যার, সমস্যা নেই। মিন্ময় শুনতে পাচ্ছ? হ্যালো মিন্ময়। মিন্ময় শোনা যায়? কথা শুনতে পাচ্ছ? হ্যালো।
হ্যালো। হ্যাঁ, আরশাদ, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কোথায় গেছিলা, হঠাৎ করে চলে গেছিলা? আচ্ছা। স্যার নেটটা হঠাৎ করে অফ হয়ে গেছিল। আচ্ছা, তুমি কি এটা বুঝেছো, এই যে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন? জি স্যার, এটা বুঝছি। আমাকে তাহলে একটু বলো তো এই জিনিসটা কি, জিনিসটা বলতে আসলে কি বুঝাই? স্যার নিরাপদ মানে হচ্ছে যেটা আমাদের জন্য মানে ভালো, আর ভারসাম্যপূর্ণ হচ্ছে স্যার কোনো কিছুর আহ, মানে পার্থক্যটাকে বজায় রাখা, মানে একই মেনটেনে চলা। মানে জিনিসটা হচ্ছে কি, যে ভারসাম্য বলতে কি, মানে সবকিছুর মধ্যে একটা মানে সমতা বজায় রাখা। যেমন ধরো তুমি এখন কি করছো, যে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড কি ঠিক মতো হচ্ছে, পড়াশোনা করা, একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করা, তারপর স্কুলে যাওয়া, সময় মতো ঘুমানো, এবং সময় মতো খাওয়া দাওয়া করা, বিকালবেলা বন্ধু বান্ধবীর সঙ্গে খেলতে যাওয়া, তাই না? তো এখন ধরো ডিজিটাল জীবনযাপন হওয়ার পরে কি, যে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আমরা সব সময় প্রায় হচ্ছে মোবাইল ব্যবহার করি, বা হচ্ছে এখন দেখো তোমরা ক্লাস করছো, এই যে মোবাইলের মাধ্যমে তো ক্লাস করছো, তাই না? ডিজিটাল মাধ্যমে ক্লাস করছো কিন্তু। তো এই যে এই সকল জিনিসপত্র, যে তুমি ধরো ফেসবুকে বেশি টাইম না দেওয়ার, একটু আগে আমরা দেখে আসলাম যে আমাদের সর্বোচ্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 ঘন্টার বেশি সময় দেওয়া উচিত না। তো হচ্ছে এই যে তুমি কোনো কিছু মাত্রাতিরিক্ত ব্যবহার না করা, যেমন তুমি ফেসবুক দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে ব্যবহার করছো, বা তুমি ইউটিউব ঘন্টার পর ঘন্টা ধরে চালাচ্ছ, এটা কিন্তু উচিত না। এটা তোমার ভারসাম্য নষ্ট হবে, তোমার যে স্বাভাবিক জীবনযাপন তার ভারসাম্য নষ্ট করে ফেলছে। এর বদলে বরং তুমি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, অল্প সময়ের জন্য কিছুক্ষণ ব্যবহার করলা, এবং সেটা অবশ্যই তোমার কোনো একটা ভালো কাজে ব্যবহার করলা, যে তুমি পড়াশোনার কাজে ব্যবহার করলা, বা তুমি কোনো একটা নতুন কিছু শেখার কাজে ব্যবহার করলা। এই যে এর মাধ্যমে তুমি ব্যবহার করলা, যে আহ, যে প্রযুক্তিগুলো, ডিজিটাল যে প্রযুক্তি, এইটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ, যে সবকিছু মানে সঠিকভাবে ব্যবহার করা, যে সঠিক সময় মতো, মানে সঠিক সময় মতো বলতে মানে কি, নির্দিষ্ট সময় বা কম সময় যতটুকু ব্যবহার করলে তোমার কোনো ক্ষতি হবে না, ভারসাম্য বজায় থাকবে তোমার জীবনের। এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবন। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা। আর নিরাপদ জিনিসটা তো বোঝোই, যে আগেই দেখালাম যে ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে, তাই না? তো আমাদের উচিত যে নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন করা। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি যাই, তাহলে দেখবো যে একটা গল্প বলা হয়েছে, যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বন্ধু সম্পর্ক। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে কি, যে একজন হচ্ছে এখানে আমাদের বন্ধু বলা হয়েছে, মানে বোঝাচ্ছে যে ধরো তোমার কোনো একটা বন্ধু হচ্ছে সামাজিক, এখানে একটা কাহিনী বলা হয়েছে যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খুলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে সে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়, হয়ে সে সেখানে তার নিজের যে বন্ধু বান্ধবীর সঙ্গে একসময় গল্প গুজব করে কাটালেও, সে এখন হচ্ছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে বেশি সময় মানে অতিবাহিত করে। এইভাবে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে সে তার হচ্ছে যে একজনের সঙ্গে পরিচয় হয়। সেই মানুষটি জানায় যে সে হচ্ছে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। বুঝতে পেরেছো? মানে সে কিন্তু অনেক উঁচু পদের একজন লোক। যে এখানে কি বোঝায়, যে একজন ছেলে একটা নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে খুলে সে একটা অপরিচিত ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। অপরিচিত ব্যক্তিটা আবার কি করে, যে সামাজিক স্থানীয় শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা, মানে অনেক উঁচু, মানে উঁচু পদের একজন কর্মকর্তা। পরবর্তীতে তার সঙ্গে সে ভালো মতো সে সম্পর্ক গড়ে তোলে, যে হচ্ছে সেই ছেলেটার সঙ্গে, যে তার কাছ থেকে তার হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ সনদ জমা দিতে বলে। তাকে বলে যে একটা বৃত্তির ব্যবস্থা চালু হয়েছে, ঠিক আছে? সরকারি বৃত্তি চালু হয়েছে, যে সেই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তাটা ওই বন্ধুকে বলে যে একটা বৃত্তির ব্যবস্থা চালু হয়েছে, এবং এই বৃত্তিটা নেওয়ার জন্য তাকে কি করতে হবে, জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে বলেছে এবং পরিচয়পত্র জমা দিতে বলেছে। বুঝতে পারছো কি এই পর্যন্ত? ইয়েস স্যার। তো বৃত্তির জন্য এগুলো জমা দিতে বলছে, সেও না জেনে জমা দিয়ে দিয়েছে, কিন্তু সে কিন্তু চিনে না আসলে যে এই যে কর্মকর্তাটা ছিল, সেই কর্মকর্তা আসলে প্রকৃতপক্ষে একজন মানে প্রতারক ছিল। সে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কর্মকর্তা ছিল না। সে এই যে সনদ নিয়েছিল, পরিচয়পত্র আর জন্ম নিবন্ধনের সনদ নিয়েছিল,
এগুলো নিয়ে সে হচ্ছে তার বাবার নামে একটা স্থানীয় ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, দিয়ে আত্মসাৎ করেছে টাকাটা। ওই টাকাটা সোজা কথা যদি বলি মানে মেরে দিয়েছে টাকাটা তার বাবার নামে ঋণ নিয়ে, বুঝেছো? ইয়েস স্যার। ঋণ নিয়ে টাকাটা মেরে দিয়েছে, এই জন্য তার বাবা হচ্ছে সে যে তার বাবার নামে মামলা হয়ে গেছে। যে তার বাবার নামে যেহেতু ঋণটা নিয়েছে একটা স্থানীয় ব্যাংক থেকে, দিয়ে টাকাটা আত্মসাৎ করে দিয়েছে, সে ব্যাংক থেকে পালিয়ে গেছে, তার জন্য তার হচ্ছে বাবার নামে একটা মামলা হয়ে গেছে। এই মামলা হওয়ার কারণে পরবর্তীতে সেখানে হচ্ছে এই যে আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করবো, এবং তারপর আমরা আমাদের বন্ধু ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে বের করব কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে, এবং সেই তথ্যগুলো ব্যবহার করে জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে। আচ্ছা, দিয়ে সর্বশেষে আমরা অনলাইনে পাল্টা জিডি করে আবার বাদ দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা, এখন ধরো এই যে তার বাবার নামে যে একটা ভুয়া মামলা হয়েছে, আসলে তো তার বাবা কোনো হচ্ছে টাকা নিয়েছিল না ব্যাংক থেকে, প্রতারক তার জন্ম নিবন্ধন নিয়ে তার বাবার নামে হচ্ছে টাকা তুলেছে ব্যাংক থেকে, এর ফলে তার বাবার নামে হচ্ছে মামলা হয়ে গেছে। তো এটা থেকে এখন মুক্তির উপায় কি? কিছু কি বুঝতে পারছো এটা থেকে কিভাবে তুমি মুক্তি পেতে পারো এই সমস্যাটা থেকে? জি স্যার, সাইবার সিকিউরিটিতে আমরা একটি বলো বলো। কেস করতে পারি। হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে কেস তো করতে পারো, সমস্যা নেই, হ্যাঁ এটা করা যায়। এইভাবে করলে তখন তোমার হচ্ছে যে এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, তখন তারা খুঁজে বের করবে যে তোমার যে বন্ধুটা ধরো এই ইয়ার সঙ্গে হচ্ছে মানে তোমার বন্ধু যে সমস্যাটা পড়েছে, তোমার বন্ধু আর বন্ধুর বাবা, তাদের তখন এই যে তোমার বন্ধু কোথায় কোথায় কার সঙ্গে যোগাযোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে বের করবে যে কিভাবে সে আসলে তথ্যগুলো চুরি করেছে, দিয়ে তারপর সেই অনুযায়ী তদন্ত করবে, তাই না? ইয়েস স্যার। তো তাহলে এই গল্পটার মানে সারমর্মটা কি, কিছু বুঝলা কি যে আসলে কি বোঝাতে যাচ্ছে গল্পটা? বুঝতে পেরেছো? স্যার গল্পটা তো আমি পুরোটা পড়িনি, আপনি তো শুধু বললেন, এখন পুরোটা পড়লে স্যার সারমর্মটা বলতে পারবো। আমাকে 2 মিনিট টাইম দেন। আচ্ছা, পড়ো, দিয়ে একটু সারমর্মটা বোঝার চেষ্টা করবে কি জন্য এটা হয়েছে আর কি জন্য গল্পটা বললো। জি স্যার, এই গল্পটাতে স্যার বলা আছে যে কিরকম, যেটা সারমর্ম বলছে যে আমরা কখনোই অনলাইনে কাউকে না চিনে বা ভালো মতো না চিনে কোনো তথ্য, আমরা নিজেদের গোপনীয় তথ্য প্রোভাইড করব না স্যার। এইটার ফলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, তার মানে এটা কি সে নিরাপদ ভাবে ব্যবহার করেছে, তার ডিজিটাল যে প্রযুক্তিটা নিরাপদ ভাবে ব্যবহার করেছে সে? না স্যার, সে নিরাপদভাবে ব্যবহার করেনি। ব্যবহার করেনি। কেন নিরাপদ ভাবে ব্যবহার করেনি? কারণ হচ্ছে সে তার গোপনীয় তথ্য সে অপরিচিত ব্যক্তির কাছে দিয়ে দিয়েছে। আর এই যে সে যে বেশিরভাগ সময় সে হচ্ছে এই যে তার বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে একজন অপরিচিত মানুষের সাথে ডিজিটাল। আচ্ছা, সে আগে এখন সে অত্যাধিক মাত্রায় কিন্তু তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে, তারপর অপরিচিত মানুষকে তার গোপনীয় তথ্য দিয়ে দিচ্ছে। তো এই জন্যই আসলে বলা হয়েছে যে যে নিরাপদ ভাবে আমাদের ব্যবহার করা উচিত। তাছাড়া আমরা এই যে দেখো তার বাবার নামে কিন্তু মামলা হয়ে গেছে, টাকার মামলা, এখানে সে কিন্তু একটা বিপদে পড়ে গেছে। তো নিরাপদ ভাবে আমাদের সবকিছুই ব্যবহার করা উচিত, যে ডিজিটাল যে প্রযুক্তিগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নিরাপদ ভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমরা এই ধরনের বড় কোনো একটা সমস্যাতে পড়বো। বিশেষ করে আমাদের যে গোপনীয় যে তথ্যগুলো, সেগুলো আমরা কোনোভাবে কোনো খুবই কাছের কোনো মানুষ ছাড়া তাদের সহজে কারো কাছে দিব না। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার এই সেশন 6-এর গল্পটা শেষ করে আপনি ক্লাসটা শেষ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটুকুই পড়ে শেষ করে দিবো, এখানে আর বাকিটুকু আর কিছু কাজের কিছু নেই। আচ্ছা, স্যার জি কি স্যার, এগুলো আমার দেখায় কালকে তোমাদের? থেকে এক্সাম স্টার্ট, তো ওই জন্য বলতেছি, এক্সামের পড়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে যা পড়েছে বুঝেছো? আসলে আজকে প্রথম ক্লাস নিলাম তো একটু সমস্যা হলো, আমার নিজেরও বুঝতে পারছি। না স্যার, সবকিছু বুঝতে পারছি।